বিজেপি পরিচালিত যে সরকার, সেই সরকার তৃণমূলের যে নেতানেত্রী তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে, যাদের দুর্নীতির অভিযোগ ছিল, থ্রেড কালচারের অভিযোগ ছিল, সেখানে সিআইডি পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, প্রশাসন যাচ্ছে, তাদেরকে আইনের নানান যে প্রতিবন্ধকতা আছে সেই আইনের শাসনের মধ্যে নিয়ে আসার তারা একটা পরিকল্পনার জায়গা আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা দুবেলা। কিন্তু আমরা যদি দেখি অভয়ার ন্যায় বিচারের ঘটনার ক্ষেত্রে, তাহলে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, তাহলে সেই ক্রিমিনালদের এখনও অ্যারেস্ট হচ্ছে না কেন? এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যাদেরকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তাদেরকে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার অভাবে তারা মুক্ত হয়, তাহলে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না কেন? তাদেরকে অ্যারেস্ট করে তদন্তের আয়তায় যদি আমি না আনি, তাহলে আমি কীভাবে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করব? তৃণমূলকে ভেঙে টুকরো টুকরো করার ক্ষেত্রে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, সেই তৎপরতাটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা রাখতেই পারে, কিন্তু এই তৎপরতা অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু এখনও অবধি দেখতে পাচ্ছি না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। আরজিকর আন্দোলনের নেতৃত্ব দেন এবং ঠিক তারপরেই ফলস্বরূপ শাস্তি হিসেবে উত্তরবঙ্গে পোস্টিং। সুপ্রিম কোর্টের রায় থাকলেও তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে সেই পোস্টিং ফেরেনি কলকাতায়। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, কথা বলবো। দাদা, প্রথমেই আসি, এই যে একটি ঘটনা সেই সময় ঘটেছিল এবং সুপ্রিম কোর্টের রায় তোমার পক্ষে থাকলেও তোমাকে আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয়নি, তারপরে এতদিন পর তুমি রিলিজ পেয়েছো বিজেপি সরকার আসার পর ক্ষমতায়। কি বলবে এই পুরো বিষয়টাকে নিয়ে? পুরো বিষয়টা নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে যে অতীতের যে সরকার ছিল, তৃণমূল পরিচালিত সরকার, সেই সরকার তাদের জায়গা থেকে খুব সুস্পষ্টভাবে পরিষ্কার যে তারা মেধাভিত্তিক পোস্টিংকে মানতে রাজি নয়। তাহলে যারা আন্দোলন করছিল, আমি, আশফাক এবং দেবাদা, এদের তিনজনের ক্ষেত্রেই দেখা গেল যে 870 জনের মধ্যে এই তিনজনকে নানানভাবে বদলি করা হলো। তাহলে এই অন্যায়কে মেনে নেওয়ার তো কোনো প্রশ্ন থাকে না। তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জায়গা থেকে আন্দোলন ছিল এবং দেখা গেল যে সুপ্রিম কোর্টের সময়সীমা 14 দিনের সময়সীমা চাইলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী যিনি ছিলেন কপিল সিব্বাল। তারপরেও সেই 14 দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন দেখা যাচ্ছে যে তারা পোস্টিং দিচ্ছে না আমাকে আরজিকর মেডিকেল কলেজে, যেটা সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টও তা বহাল করে, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এই এসআরসি পোস্টিং আমি ছেড়ে দেবো। এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের কাছে আমি আবেদন রাখি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি ডিএমই স্যারকে জানাই যে আমি ছেড়ে দিতে চাই, আপনারা আমাকে ছেড়ে দিন। তার জন্য যা বন্ডের যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশন দিতে আমি রাজি, আপনারা আমাকে ছেড়ে দিন। এটা আমি 2 জানুয়ারি ঘোষণা করি। 2 জানুয়ারির পর দেখা যায় যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস অতিক্রান্ত হয়, কিন্তু তারপরেও তারা ছাড়তে রাজি নয়। নানান কথাবার্তা, প্রতিশ্রুতির মধ্য দিয়ে, নানান বেড়াজালের মধ্য দিয়ে তারা এই জায়গাটাকে আটকে রাখতে চায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডিএমই স্যারের সাথে আমি দেখা করি যে স্যার, এবার তো পালাবদল হয়েছে, এবার আপনার দিক থেকে যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার যে অব্লিগেশন ছিল সেই অব্লিগেশন আশা করি নেই। তারা সেই আর্জি দিয়েছেন এবং আমি রিলিজ পেয়েছি। ফলে রিলিজের জায়গা থেকে এখন আমার কাছে সকালে ঘুম থেকে উঠে অন্তত ভাবতে পারি যে অ্যানাস্থেসিয়া হিসেবে আমি আমার যে কাজকর্মের জায়গা, সেই কাজকর্মের চিকিৎসার যে জায়গা, সেই জায়গা কন্টিনিউ রাখতে পারবো, সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সেই সময় তৃণমূল কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। কি মনে হয়েছিল, শুধুমাত্র অভয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলে বলেই কি এই শাস্তি? শুধুমাত্র অভয় আন্দোলনের জায়গা নয়, অভয় আন্দোলন তো একটা অবশ্যই প্রশ্ন, এর সাথে সাথে স্বাস্থ্য দুর্নীতির জায়গা, কলেজে কলেজে থ্রেড কালচারের জায়গা, এবং থ্রেড কালচারকে কেন্দ্র করে তাদের যে একটা সিন্ডিকেট রাজ যারা তারা সমগ্র পশ্চিমবাংলা জুড়ে চালাতে পারতেন, এইগুলো ডিসমেন্টাল হয়ে যায়। তাহলে সেই জায়গা থেকেই স্বাভাবিকভাবেই আন্দোলনের জায়গা থেকে আমার প্রতি একটা এবং আমাদের প্রতি একটা ক্ষোভ বহিঃপ্রকাশ থাকে। শুধু আমার কথা কেন বলছেন, বিভিন্ন সময় পুলিশি সমন দিয়ে এই আন্দোলনের বিভিন্ন মানুষজনকে বিভিন্ন সময় তারা ডেকেছে। তাহলে এই প্রতিহিংসা পরায়ণতার জায়গা থেকে এই ধরনের পদক্ষেপ বলে আমার মনে হয়েছে। যে অভয় আন্দোলন তোমরা শুরু করেছিলে জুনিয়র ডক্টরস ফ্রন্টের মাধ্যমে, সেখানের পদ তুমি ইতিমধ্যেই ছেড়েছো, সেটা নিয়েও একাধিক অভিযোগ সেই সময় ছিল।
এখন অভয়ার মা তিনি রত্না দেবনাথ, তিনি এখন পানিহাটির বিধায়িকা, এই যে সম্পূর্ণ পরিস্থিতি, এবং তিনি কিন্তু এখন ডাক্তারদের সমর্থনে, চিকিৎসকদের যারা সেই সময় আন্দোলনে ছিলেন তাদের সমর্থনে নেই বললেই চলে। এখন আরজিকর আন্দোলনের পথটা ঠিক কী হবে? আদৌ কি তিলোত্তমার যে বিচার পাওয়ার জন্য এই পালাবদল অনেকাংশেই বলা চলে, সেটা কি আদৌ আসবে? না, যেটা ভেবে দেখার বিষয় সেটা হচ্ছে যে আমরা ন্যায় বিচারের আন্দোলন করেছি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার সহ সমাজের সমগ্র অংশের মানুষকে সাথে নিয়ে। তাহলে এটাই তো পথ, সমাজের সমগ্র অংশের মানুষকে সাথে নিয়ে চলা, এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সময়ের দাবি, এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে এই সঠিক পথকে এটাই সুপরিকল্পিত পরিকল্পনা। কাকিমার কথা যদি বলেন, তিনি এমএলএ হয়েছেন, তিনি ক্ষমতার অলিন্দে যেতে চেয়েছিলেন, তিনি পৌঁছেছেন। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শাসক দল বিজেপি পরিচালিত যে সরকার, সেই সরকার তৃণমূলের যে নেতানেত্রী তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে, যাদের দুর্নীতির অভিযোগ ছিল, থ্রেড কালচারের অভিযোগ ছিল, সেখানে সিআইডি পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, প্রশাসন যাচ্ছে, তাদেরকে আইনের নানান যে প্রতিবন্ধকতা আছে সেই আইনের শাসনের মধ্যে নিয়ে আসার তারা একটা পরিকল্পনার জায়গা আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা দুবেলা। কিন্তু আমরা যদি দেখি অভয়ার ন্যায় বিচারের ঘটনার ক্ষেত্রে, তাহলে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, তাহলে সেই ক্রিমিনালদের এখনও অ্যারেস্ট হচ্ছে না কেন? এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যাদেরকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তাদেরকে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার অভাবে তারা মুক্ত হয়, তাহলে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না কেন? 3 আইপিএসকে বর্তমান মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছিলেন, কিন্তু আমি যদি অভয়ার ন্যায় বিচার চাই, তাহলে এই 3 সাসপেন্ড যে আইপিএস অফিসার তারা নাকি তদন্তে গাফিলতি করেছিল, তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তাদেরকে অ্যারেস্ট করে তদন্তের আয়তায় যদি আমি না আনি, তাহলে আমি কীভাবে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূলকে ভেঙে টুকরো টুকরো করার ক্ষেত্রে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, সেই তৎপরতাটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা রাখতেই পারে, কিন্তু এই তৎপরতা অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু এখনও অবধি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তো ফাইল ওপেন করার কথা তারা বলছে, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র ফাইলের উপরে যে ধুলো আছে সেই ধুলোটা একটু ঝাড়মুছ হয়েছে, ফাইল এখনও ওপেন হয়নি। ওপেন ফাইল আমরা তখনই বলতে পারি যদি একাধিক ব্যক্তি যে এই ঘটনায় জড়িত, যা শুধুমাত্র আমরা বলছি না, সিএসএফএলের রিপোর্ট বলছে, ডিএনএ রিপোর্ট বলছে, সিবিআইয়ের এমআইএমবি তৈরি করা 115 জন চিকিৎসকের প্যানেলে কথা বলছে, তাহলে একাধিক ব্যক্তির গ্রেপ্তার, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে সামগ্রিক যে চিত্র, সেই চিত্রকে সম্পূর্ণরূপে 9 এবং 14 আগস্টের যে ঘটনা, তো সেই ঘটনার সত্য সবার সামনে আসুক, এইটা আমরা চাই। এইটা যদি আসে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, ফাইলের ভিতরে কিছু হলো। এখন ঝাড়মোচ ধুলোমুচো চলছে বলে আমার মনে হয়। রত্না দেবনাথের জন্য কোনো বিশেষ বার্তা রয়েছে তোমার? না, কাকিমা সন্তানহারা একজন মা, তার প্রতি প্রথম দিন থেকে যে সমবেদনার জায়গা ছিল, সহমর্মিতার জায়গা ছিল, সেই সমবেদনার জায়গা এখনও আছে। কাকিমা তার মতন করে লড়াই করতে চেয়েছেন, সেই লড়াইয়ে তিনি সাফল্য অর্জন করুক, তার পথ সুগম হোক এবং অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনুক। এই জায়গা, এই মনস্কামনা শুরুর দিন থেকে যেমন ছিল, আজকেও ঠিক সেই জায়গাতেই আছে। জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে তুমি পথ চলছো না, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলো। না, এই জায়গা তো অনেক দিন আগেই পরিষ্কার হয়েছে, ফলে আমি আমার মতন করে যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তেই আছি, এবং এর পাশাপাশি স্বাস্থ্য দুর্নীতি, থ্রেড কালচার সহ নারী সুরক্ষা সহ যে যাবতীয় যা সমাজের অন্যায়ের বিরুদ্ধে যে দাবি আছে, সেই দাবিগুলোকে নিয়ে প্রতিবাদ করা, আন্দোলন সংগঠিত করা, মেডিকেল কলেজের বুকে, মেডিকেল কলেজের বাইরে, এই সামগ্রিক যে পরিকল্পনা, এই ভাবনা নিয়েই আমি আমার মতন এগিয়ে যাচ্ছি। পালা বদলের পর নতুন স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই এসেছেন, শপথ গ্রহণ করেছেন, মুখ্যমন্ত্রী নতুন রূপে শপথ গ্রহণ করেছেন। তাদের জন্যই আরজিকর আন্দোলনকে একেবারে যদি সফলতা দেওয়া যায়, বলা যায়, সেই জন্য কোনো রকম বার্তা বা সেই জন্য কোনো রকম অনুরোধ তোমার তরফে, ব্যক্তিগত তরফে থাকছে? না, দেখুন, অভয়ার ন্যায় বিচার নিয়ে তো পশ্চিমবাংলার মানুষ অভয়ার ন্যায় বিচার চেয়েছে, এবং সেই অভয়ার ন্যায় বিচার সাধারণ মানুষকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জায়গা, এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে যে কথা বলা যায় এই জায়গাটাকে মানুষকে শিখিয়েছে। পাশাপাশি যেটা শিখিয়েছে, একটা ঘৃণার বাতাবরণ তৈরি করেছে, যে যারা থ্রেড কালচারের পক্ষে থাকে, যারা নারী সুরক্ষা নিয়ে বাজে কথা বলে, যারা নারী নিরাপত্তা দিতে পারে না, যারা ধর্ষকদের সাপোর্ট করে, তাহলে তাদের সাথে তো কখনোই থাকা যায় না। তাহলে এইটা সমাজ মননে তৃণমূল নামক রাজনৈতিক দলের প্রতি একটা ঘৃণার সঞ্চার করেছিল। তাহলে সেই সম্পদকে বলিয়ান করেই আজকে নতুন শাসক দল ক্ষমতায় এসেছে।
তাদের শাসক দল তাদের শাসন ক্ষমতাকে পরিচালনা করুক, এগিয়ে নিয়ে যাক, সেই বার্তা সবসময় থাকবে। কিন্তু আরজিকর আন্দোলনকে নিয়ে যে কথা বলতে চায় সেটা হচ্ছে অভয়ার ন্যায় বিচার সবাই চেয়েছে। তাহলে এই অভয়ার ন্যায় বিচারকে প্রথম যে 25 জনের ক্যাবিনেট তৈরি হয়েছে, যে মন্ত্রিসভা তৈরি হয়েছে, সেই মন্ত্রিসভাকে কেন্দ্র করে প্রথম ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্ত যদি কিছু হওয়া উচিত সেটা হচ্ছে অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে 0 টলারেন্স, এবং অতি দ্রুততার সাথে এই যে একাধিক ব্যক্তির কথা বলা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা, তদন্তের আয়তায় আনা, 9 আগস্ট কী ঘটেছিল সেই সত্যতাকে সামনে রাখা, 14ই আগস্ট কার উদ্দেশ্যে এই ধরনের একটা মহতী আন্দোলনকে ব্যর্থ করার সুনির্দিষ্ট প্রয়াস ঘটেছিল, সেখানে কলকাতা পুলিশ প্রশাসনের কী ভূমিকা ছিল, সেখানে সিপি বিনীত গোয়েলের কী ভূমিকা ছিল, এই সামগ্রিক চিত্রটাকে সামনে আনা প্রয়োজন। আরজিকর আন্দোলনকে যদি এক বাক্যে দেখতে হয় তাহলে স্বাস্থ্য দুর্নীতি, থ্রেড কালচার এবং সেমিনার রুম যে ভাঙা, যার জন্য একটা অর্থে দায়ী আমরা মনে করি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত নারায়ণ স্বরূপ নিগম, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি এখনও ক্ষমতায় বহাল থাকে কোন দাবিতে, কোন যুক্তিতে? তাহলে তাকে সরানো হচ্ছে না কেন? তাহলে এক, তাকে সরানোর বার্তা; 2 হচ্ছে যে একাধিক ব্যক্তি জড়িত এবং এভিডেন্স টেম্পার, এই জায়গাটাকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা দেখতে চাই। 3, আমরা দেখতে চাই যে অভয়ার ন্যায় বিচারের 9 এবং 14ই আগস্টের সত্যতা কী ঘটেছিল, কেন এই ধরনের ঘটনা, নারকীয় ঘটনা ঘটলো, এই ঘটনাগুলোর পিছনে মোটিভ কী ছিল, এই সামগ্রিক বিষয়টা বর্তমান সরকার যদি দিনের আলোর মতন সাধারণ মানুষের কাছে সামনে আনুক, এই জায়গা চাই। নাগরিক কমিটিরা আমরা যেভাবে ছিলাম ঠিক সেইভাবে আন্দোলনের পথে থাকব। এই দাবিগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যে আন্দোলনের কর্মসূচি তা আমরা নেব। আন্দোলনের মাঝে একটা অভিযোগ উঠেছিল যে সাধারণ মানুষদের সাহায্য করেছেন, অর্থ সাহায্য, তা নিয়ে তছরূপ করা হয়েছে এবং তা সেটা করেছেন আন্দোলনকারীরা। সেই নিয়ে কি কোনো রকম মন্তব্য তোমার আছে এখন? না, এই নিয়ে তো প্রচুর মন্তব্য করেছি, মন্তব্য নেই কেন বলছেন? তাহলে যদি আমরা আমাদের আইন ব্যবস্থার মধ্য দিয়ে দেখি তাহলে দেখবেন যে ট্যাক্সের যেখানে ফাইল করা, তাহলে রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকার, এখন তো দুটোই সরকার একই, তাহলে তাদের কাছে আমরা ট্যাক্স সাবমিট করেছি। অডিট করার যে প্রসিডিওর আছে সেই অডিট করা হয়েছে, ট্যাক্স ফাইল করা হয়েছে, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয়েছে, এই সবটাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুনির্দিষ্টভাবে করেছে। তাহলে এইগুলোতে কোথাও তো কোনো গাফিলতি নেই। আমাদের এগেনস্টে তৎকালীন অতীতের সরকার বিধাননগর থানায় কেস করেছিল মানি লন্ডারিংকে কেন্দ্র করে। সেখানের সেই কেসে ওখানকার ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনি তো বেকসুর খালাসের মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের মামলা করা হচ্ছে। তাহলে এইগুলো তো সংবাদ মাধ্যম, জনমাধ্যম সব জায়গায় খুব সুস্পষ্টভাবে পরিষ্কার যে এই টাকা নিয়ে যা কথা বলা হচ্ছিল সেটা তৎকালীন শাসক দলের এই আন্দোলনকে মেলাইন করার একটা সুনির্দিষ্ট বা সুপরিকল্পিত প্রচেষ্টা ছাড়া আর অন্য কিছু ছিল না। রাজ্যে পালা বদলের পর সরসুনার এরকম একটি ঘটনার অভিযোগ উঠেছে, এরকম একাধিক ঘটনা আমাদের সামনেও আসছে। এই ঘটনাগুলোকে কিভাবে দেখছো? এই ঘটনাগুলোকে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে, কিছু কিছু জায়গায় অ্যারেস্ট হচ্ছেও না, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখা যাচ্ছে অ্যারেস্ট হচ্ছে। কিন্তু অ্যারেস্টের পর ন্যায় বিচারটাকে সুনিশ্চিত করা, এই নিয়ে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সেই ভূমিকা আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এই জায়গাটাতেই নাগরিক আন্দোলনের ভূমিকা, এই জায়গাটায় নাগরিক কমিটিগুলোর ভূমিকা। তাহলে আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে যে অসংখ্য নাগরিক কমিটি গড়ে উঠেছে বা ভবিষ্যতে গড়ে ওঠার সম্ভাবনার মুখে আছে, তাদের কাছে একজন আন্দোলনকারী হিসেবে আমার আবেদন যে আপনারা এই জায়গাগুলোতে আন্দোলন গড়ে তুলুন, যেখানে আমাকে প্রয়োজন হবে জানাবেন, সর্বশক্তি দিয়ে সর্বরকমভাবে আমি এই আন্দোলনের সহায়তা করব, এই কথা আমি বলতে পারি।